মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি কেন? কোথায় রয়েছে এসব ঘাঁটি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, আমি চাই না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক, তারা যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত না করে ও কোনো চুক্তিতে না আসে, তাহলে আমরা ইরানে বোমা ফেলব, এমনভাবে ফেলব যা তারা জীবনে দেখেনি। এই হুমকির মধ্যে শনিবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বসেছেন আলোচনায়। মূল আলোচ্য বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে। যদিও ইরান দাবি করেছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে অন্যান্য 10টি দেশের মতোই পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, এমনকি স্পষ্টভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। যদিও এই দেশগুলোর ভেতরেই বহু মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি কোথায় কোথায়? গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে, যার নাম আল উদেইদ বিমান ঘাঁটি। এটি প্রতিষ্ঠিত হয় 1996 সালে এবং সেখানে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতেও রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এই ঘাঁটিগুলোতে সাধারণ সময়েও প্রায় 30,000 মার্কিন সেনা মোতায়েন থাকেন। তবে যখন বড় কোনো সামরিক অভিযান হয়, তখন সেনা সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। যেমন 2001 সালে আফগানিস্তানে হামলার সময় এবং 2003 সালে ইরাক আক্রমণের সময় এসব ঘাঁটিতে সেনা সংখ্যা 1 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছিল 1,60,000-এ। এই দেশগুলো ছাড়াও সিরিয়াতে মার্কিন সেনাদের ছোট ছোট ঘাঁটি রয়েছে। প্রায় 2000 সেনা সেখানে মোতায়েন, যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করে। ইরাকেও প্রায় 2,500 মার্কিন সেনা রয়েছে। তাদের একটি বড় অংশ অবস্থান করছেন বাগদাদের 3য় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেইজে। ট্রাম্পের আমলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি। পেন্টাগনের তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। 2025 সালের মার্চ মাসে ভারত মহাসাগরের দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। যদি উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেয়, তাহলে এখান থেকে সরাসরি ইরানে হামলা চালানো সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, আমরা যে ডিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান পাঠিয়েছি, এর অর্থ কী তা নির্ভর করছে ইরানের আচরণের ওপর। এছাড়া পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিয়েগো গার্সিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সেখানে প্রয়োজনীয় যুদ্ধ বিমানও পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোর সঙ্গে যুক্ত রয়েছে 2টি বিশাল উড়োজাহাজবাহী রণতরী, যেগুলোর প্রতিটিতে কয়েক হাজার সেনা এবং বিপুল সংখ্যক যুদ্ধ বিমান থাকে। কেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন রেখেছে? যুক্তরাষ্ট্র সরাসরি কোনো একটি নির্দিষ্ট কারণে এই সেনা মোতায়েন রাখেনি, বরং বিভিন্ন পরিস্থিতি ও লক্ষ্য মাথায় রেখে এই ব্যবস্থা রাখা হয়েছে। ইরাকের মতো দেশে যুক্তরাষ্ট্র সেনারা IS ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছেন। তবে ইরানের মদতপুষ্ট যোদ্ধারা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালায়, ফলে মার্কিন সেনারা পাল্টা প্রতিক্রিয়া জানান। জর্ডানে অবস্থান করছেন কয়েকশো মার্কিন প্রশিক্ষক, যারা সারা বছর প্রশিক্ষণ ও মহড়ায় ব্যস্ত থাকেন। কাতার ও UAE-তে মার্কিন সেনাদের উপস্থিতির মূল লক্ষ্য ওই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক অভিযানে তাদের সহযোগিতা নেওয়া। সেই সঙ্গে তারা ওই দেশের সেনাদের প্রশিক্ষণও দিয়ে থাকে। গত মাসে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের বিমান হামলা চালায়। এসব অভিযানে যে যুদ্ধ বিমানগুলি ব্যবহৃত হয়, সেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকেই উড্ডয়ন করেছিল। তবে কোন ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সে তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন ঘাঁটিগুলো কি হামলার শিকার হয়? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর নিরাপত্তা খুবই উন্নত।
প্রতিটি ঘাঁটিতে রয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম। কাতার, বাহরাইন, সৌদি আরব ও কুয়েত এই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলো সাধারণত হামলার শিকার হয় না, তবে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো প্রায়ই বিভিন্ন হামলার শিকার হয়। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে, তখন থেকে ইয়েমেন উপকূলের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে 100টিরও বেশি হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ। হুথিদের দাবি, তারা এসব হামলা চালাচ্ছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে। তারা সাধারণত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালায়। যদিও এখনো পর্যন্ত কোনো মার্কিন যুদ্ধ জাহাজ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি কিভাবে বিশ্ব কূটনীতিতে একটি সংকটে পরিণত হয়েছে? ইরানের পারমাণবিক কর্মসূচি গত 20 বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একের পর এক মার্কিন প্রেসিডেন্ট এলে ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, যার ফলে এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান সবসময় বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ যেভাবে বাড়াচ্ছে তা পশ্চিমা দেশগুলোকে চিন্তিত করে তুলেছে। এতে করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এমনকি সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে। ইরান এই কর্মসূচি কখন ও কেন শুরু করেছিল? 1950-এর দশকে ইরানের তৎকালীন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময়ে পারমাণবিক কর্মসূচি শুরু হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় চালানো একটি উদ্যোগ, যার মাধ্যমে মিত্র দেশগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো হতো। তখন আমেরিকা তেহরান বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চুল্লি তৈরি করতে ইরানকে সাহায্য করে। শাহ চেয়েছিলেন দেশের শহরগুলোতে পারমাণবিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হোক এবং একই সাথে ইরানের বৈজ্ঞানিক মর্যাদাও বাড়ুক। 1970-এর দশকে ইরান ফ্রান্স ও পশ্চিম জার্মানির সঙ্গে বেশ কয়েকটি পারমাণবিক চুল্লি তৈরির চুক্তি করে। আমেরিকাও তখন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ও পুনর্প্রক্রিয়াকরণের অনুমতি দেয়। এই প্রযুক্তি খুবই সংবেদনশীল, কারণ এটি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি বা অস্ত্র উভয়ের জন্যই জ্বালানি তৈরি করতে পারে। তখন পশ্চিমা দেশগুলো ইরানকে বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে দেখত, তাই এই কর্মসূচি নিয়ে তেমন সমালোচনা ছিল না। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লব ঘটার পর পুরো চিত্র পাল্টে যায়। ইসলামী বিপ্লবের পর কি হয়? শাহকে সরিয়ে দিয়ে যখন রুহুল্লাহ খোমেনি ইসলামিক প্রজাতন্ত্র গঠন করলেন, তখন ইরানের বেশিরভাগ পারমাণবিক কাজ বন্ধ হয়ে যায়। বিদেশি দেশগুলো সহযোগিতা বন্ধ করে দেয়, অনেক স্থাপনা পরিত্যক্ত হয় বা অসম্পূর্ণ থেকে যায়। নতুন নেতৃত্ব তখন পারমাণবিক কর্মসূচিকে গুরুত্ব দেয়নি, কারণ তারা পশ্চিমাদের প্রভাব নিয়ে চিন্তিত ছিল এবং ইরাকের সঙ্গে যুদ্ধও চলছিল। কিন্তু 1980-এর দশকের শেষ এবং 1990-এর দশকের শুরুতে ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে। তারা রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে চুক্তি করে এবং নাতানজ ও আরাকের মতো স্থানে কাজ বাড়াতে থাকে। কিছু কাজ গোপনে চলায় বিশ্ব জুড়ে সন্দেহ তৈরি হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এসব কাজ সম্পর্কে শুরুতে জানত না, ফলে ইরান কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে কিনা এই প্রশ্ন উঠতে থাকে। পারমাণবিক অচলাবস্থার পেছনে কি ঘটেছিল? 2002 সালে ইরানের একটি বিরোধী রাজনৈতিক দল ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স প্রকাশ করে যে নাতানজ ও আরাকে দুটি গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে। এতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতবাক হয় এবং জাতিসংঘের IAEA তদন্ত শুরু করে। পরিদর্শনে দেখা যায় ইরান এমন কিছু পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে, যেমন উচ্চ বিস্ফোরক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ডিজাইন করা। ইরান দাবি করে তারা কেবল পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে চায়, বোমা নয়। কিন্তু যেহেতু তারা এই কাজগুলো গোপন রেখেছিল, এটি পারমাণবিক অস্ত্র না ছড়ানোর চুক্তির শর্ত লঙ্ঘন করে। এর পাল্টা হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একাধিক প্রস্তাব গ্রহণ করে এবং ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার নির্দেশ দেয়। ইরানের প্রতিরক্ষা, জ্বালানি এবং ব্যাংক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরের দশকে এই উত্তেজনা আরও বেড়ে যায়। 2015 সালের পারমাণবিক চুক্তির লক্ষ্য কী ছিল?
দীর্ঘ আলোচনার পর ইরান এবং বিশ্বের 6টি বড় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন 2015 সালে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা বা JCPOA-তে চুক্তি করে। যুক্তরাষ্ট্র কেন চুক্তি থেকে সরে গেল? 2018 সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন চুক্তিটি ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করাতে ব্যর্থ হয়েছে। তাই তিনি এই চুক্তিকে ভুল বলে আখ্যা দেন এবং ইরানের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন। তার কথায় এটাই ছিল সর্বোচ্চ চাপ কৌশল, যার মাধ্যমে ইরানকে আরও কড়া শর্তে রাজি করানো হবে। ট্রাম্প বলেন, আমি যদি ইরানের জায়গায় থাকতাম আমিও হয়তো নতুন চুক্তিতে রাজি হতাম না, কিন্তু বাস্তবে একসময় তারা নতুন ও স্থায়ী চুক্তিতে যেতে চাইবে। IAEA নিশ্চিত করে যে 2018 সালের মে, অগস্ট ও নভেম্বর এবং 2019 সালের শুরু পর্যন্ত ইরান চুক্তির শর্ত মান্য করেছিল। কিন্তু জো বাইডেন নির্বাচিত হওয়ার পর এবং তার ক্ষমতা গ্রহণের আগেই 2021 সালের 4 জানুয়ারি ইরান তাদের ফর্দ স্থাপনায় আবার 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। তারা IAEA-কে স্থাপনা পরিদর্শনে বাধা দেয় এবং এপ্রিল থেকে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে, যা চুক্তির 3.67% সীমা থেকে অনেক বেশি। IAEA বলছে এখন ইরানের কাছে চুক্তির সীমার চেয়েও বেশি পরিমাণ 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বাইডেন প্রশাসন ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়াকেই দায়ী করে, কিন্তু ট্রাম্পের শেষ সময়ে ইরান বড় কোনো চুক্তি লঙ্ঘন করেনি। ইরান কি পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এখন যদি ইরান চায় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম তৈরি করতে পারবে। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি বলেন, আপনারা যদি ইরানকে চাপে ফেলেন তাহলে তারা হয়তো পারমাণবিক অস্ত্র বানানোর পথ বেছে নিতে বাধ্য হবে, কারণ নিজেদের রক্ষা করা তাদের দায়িত্ব। IAEA বলেছে তারা এমন কিছু ইউরেনিয়ামের চিহ্ন পেয়েছে যেগুলো কোথায় রাখা হয়েছে তা জানা নেই। ইরান এখনও সেসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেয়নি। ইরানের সরকারি অবস্থান কি? ইরান এখনও বলছে তাদের কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের বিরোধী এবং আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, এটাই আমাদের স্পষ্ট অবস্থান। তবে কর্মকর্তারা প্রায়ই আত্মরক্ষার প্রয়োজনে সতর্কতার কথা বলেন। বাঘাই জানান, সর্বোচ্চ নেতা বলেছেন দেশের প্রতিরক্ষার জন্য যতটা দরকার ততটাই প্রস্তুত থাকবে ইরান। ইরানের নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী হিসেবে তুলে ধরেন। 2025 সালের মার্চে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময় শত্রুতা করে এসেছে, তারা আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে, আমরা এটা খুব একটা সম্ভাব্য মনে করি না, তবে তারা যদি কিছু মনে করে তাহলে আমরা তীব্র প্রতিশোধ নেব। এখন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা করছে কেন? দুই দেশের কর্মকর্তারা এখন ওমানে আলোচনা করেছেন চুক্তি পুনরুজ্জীবনের আশায়। ইসরায়েলের ভূমিকা কি? ইসরায়েল সবসময় এই চুক্তির বিরোধিতা করেছে এবং পারমাণবিক শক্তিধর ইরানকে নিজেদের অস্তিত্বের হুমকি বলে মনে করে। অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম বলেছে ইসরায়েল গোপনে ইরানের বিজ্ঞানীদের হত্যা এবং পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছে। যদিও ইসরায়েল সরাসরি এসব দায় স্বীকার করেনি, তারা বলেছে কূটনীতি ব্যর্থ হলে তারা নিজেরা ব্যবস্থা নেবে। ইরান বলছে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র এবং অতীতের হামলাগুলো তাদের এই কর্মসূচিকে যৌক্তিক করে তোলে। এখন কি ঘটছে? ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার নতুন রেকর্ড করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। তেহরান হুমকি দিয়েছে তারা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো ব্যবহার করতে পারে। এই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য। উভয় পক্ষই বলছে তারা আলোচনার পক্ষে, কিন্তু দুপক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে। যুক্তরাষ্ট্র চায় কঠিন শর্তে চুক্তি হোক, আর ইরান চায় নিষেধাজ্ঞা উঠে যাক এবং নতুন করে আবার চুক্তি যেন ভেঙে না যায় সেই নিশ্চয়তা। এই আলোচনার সাফল্য শুধু ইরানের পারমাণবিক ভবিষ্যৎ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নির্ধারণ করতে পারে আগামী কয়েক দশকের জন্য। আলোচনার টেবিল যেন এক দাবার বোর্ড, এক পৃষ্ঠায় তেহরান, অন্য পৃষ্ঠায় ওয়াশিংটন, ছায়ায় দাঁড়িয়ে তেল আবিব, আর মাঝে বিশ্ব দম আটকে বসে আছে চূড়ান্ত খেলাটি দেখবে বলে।